বিসমিল্লাহির রহমানির রহিম। এই মুহূর্তে যদি আমার ভিডিওটা আপনার সামনে যায় তাহলে আপনার কয়েকটা মিনিট আমার খুবই প্রয়োজন এবং আশা করি সম্পূর্ণ বিষয়টা উপলব্ধি করবেন। বর্তমান বাংলাদেশ স্বৈরশাসকের পুনর্বাসন, আমাদের দেশের রাজনৈতিক দলগুলা এবং সেনাবাহিনী বা সেনাপ্রধানের কিছু আচরণ। এখন বিষয়টা হচ্ছে, যদি কোনো ক্রমে স্বৈরাচারের পুনর্বাসন এই বাংলার মাটিতে হয় তাহলে কি হবে বা কি হবে না। এখন রাজনৈতিক যে দলগুলো আছে তারা অবশ্যই চাইবে না স্বৈরাচারের পুনর্বাসন বাংলাদেশে পুনরায় হোক, কিন্তু তাদের অভ্যন্তরীণ কিছু স্বার্থের কারণে পার্শ্ববর্তী দেশের চাপের মুখে অথবা পার্শ্ববর্তী দেশের সাথে একটা চুতিয়ামি লিয়াজুর সম্পর্কের কারণে যদি তারা স্বৈরাচারের পুনর্বাসনের মতো সিদ্ধান্ত নেয়, বহির্ভূত ক্ষমতা তা হোক, মানে এটা বিষয় নয় স্বৈরাচার ক্ষমতায় আসবে, কিন্তু স্বৈরাচারে যদি পুনর্বাসন হয় তাহলে কি হবে? প্রথমত, ফিলখানা হত্যার বিচার হবে না, শাপলা হত্যার বিচার হবে না, হাজার হাজার লক্ষ লক্ষ গুম খুনের বিচার হবে না। এরপরের যে বিষয়টা, আজ হোক কাল হোক স্বৈরাচার আবার মাথাচাড়া দিয়ে উঠবে। সুতরাং স্বৈরাচারের পুনর্বাসন কখনোই এদেশে আবার হতে দেওয়া যাবে না। দ্বিতীয় যে বিষয়টা, সেনাবাহিনী বা প্রশাসনের যে বিষয়টা, এই বিষয়টা হচ্ছে, ধরেন গত কয়দিন আগে যে সাবেক বিপি নূরের উপর হামলা হয়েছে, এই বিষয়টা যদি একটু টেকনিক্যালি চিন্তা করেন তাহলে সম্পূর্ণ বিষয়টা বুঝতে পারবেন। এখানে বিষয়টা হচ্ছে যে সাবেক বিপি এবং একটা নিবন্ধিত রাজনৈতিক দলের প্রধান হচ্ছেন নূর সাহেব। তো এখন উনাকে যে সেনাবাহিনী এবং পুলিশ আক্রমণ করলো হত্যার উদ্দেশ্যে, এটা একটা টেস্ট ম্যাচ বা এটা একটা এক্সপেরিমেন্ট বলতে পারেন। এই এক্সপেরিমেন্টের সফলতাই আগামী দিনের যে রুটম্যাপ আছে, মাপকাঠি আছে, সেটা নির্ধারণ করবে। এখন কথা হচ্ছে, বিপি নূরের উপর যে হামলা হইল তার কারণ হচ্ছে, যেমন ধরেন আমি একটু এক্সাম্পল দিয়ে বোঝাতে চাই আপনাদের, বিএনপি, জামাত বা এনসিপি, তিনটা রাজনৈতিক দলের আমি নাম নিলাম এখানে। এখন বর্তমান বাংলাদেশে বিএনপির অবস্থান শক্তপুক্ত, জামাতের অবস্থানও শক্ত, এনসিপির অবস্থানও শক্ত। এই মুহূর্তে যদি বিএনপি অথবা জামাত অথবা এনসিপির কোনো নেতাকর্মীর উপর আক্রমণ হয় তাহলে সেটা সামাল দেওয়া খুবই খুবই কষ্টকর হয়ে যাবে। এজন্য বিপি নূরের উপর বা তার যে দল, তুলনামূলকভাবে এনসিপি বা বিএনপি বা জামাতের থেকে তার দলের ক্ষমতা অথবা রাজপথের দখলটা একটু দুর্বল রাজনৈতিক প্রেক্ষাপটে, সেহেতু তাকে দিয়েই শুরু করলো। এখন যদি সোজা সাপটাই বিএনপির উপর শুরু হইতো, জামাতের উপর শুরু হইতো, এনসিপির হাতে শুরু হইতো, তাহলে বিষয়টা এভাবে সামাল দেওয়া যেত না বর্তমানে যেভাবে বিষয়টা মানে হ্যান্ডেল করা হচ্ছে। তো এখন এই যে ঘটনাটা, এই ঘটনা কি কারোর ইন্ধনে বা কারোর ইশারায়? অবশ্যই অবশ্যই কেউ না কেউ এখানে ইন্ধন দিয়েছে, কেউ না কেউ ইশারা দিয়ে এই ঘটনাটা ঘটিয়েছে। এই ইন্ধনদাতা বা ইশারাদাতা হবে ভারত। আমার মানে ব্যক্তিগত যে মত আছে, আমার মতে এই ইন্ধনদাতা হচ্ছে ভারত। কারণ ভারত স্বৈরাচারকে পুনর্বাসন করার জন্য যত ধরনের ফন্দি করা লাগে, যত ধরনের ডিলে যাওয়া লাগে, সেনাপ্রধান বলেন বা অন্যান্য রাজনৈতিক দল বলেন, সব ধরনের ডিল তারা করতে প্রস্তুত। এখন রাজনৈতিক যে দলগুলো আছে তারা আশা করি কম্প্রোমাইজ করবে না। যদি কম্প্রোমাইজ করে তাহলে তাদের জন্য এটা কাল হয়ে দাঁড়াবে। হয়তো সাময়িক সময়ে ক্ষমতাটা তাদের হাতে যাবে, যে কোনো দল তাদের হাতে যাবে, কিন্তু ভবিষ্যতে তাদের খুবই খুবই ভয়ঙ্কর একটা দিন আসবে। এখন কথা হচ্ছে, এই স্বৈরাচার বিরোধী আন্দোলনে যে বা যারা অ্যাক্টিভ ছিলেন, যে বা যারা ফেসবুকের মাধ্যমে একটা পোস্টও করেছিলেন, আপনাদের ভবিষ্যৎ অন্ধকার। কিভাবে অন্ধকার? যদি স্বৈরাচার পুনর্বাসিত হয়, স্বৈরাচার ভবিষ্যতে বাংলাদেশের ক্ষমতায় আসে, তাহলে এই স্বৈরাচার বিরোধী আন্দোলনে একটা পোস্টের মাধ্যমে যে অবদান রাখছেন, আপনারা হয়তো গুম হতে হবে, না হয় খুন হতে হবে, আর না হয় জেলের মধ্যে পচতে হবে। সুতরাং এই যে গভীর একটা চক্রান্ত বর্তমানে বাংলাদেশের উপর দিয়ে যাচ্ছে, এই বিষয়টা একটু উপলব্ধি করুন। এখন আমি বলি, আমি বিএনপির একজন সমর্থক। এখন আমার দল যদি জীবনেও ক্ষমতায় না আসে, আমি আজীবন এই নির্যাতিত এই বিএনপির সাথে আমি থাকবো। রাজনীতি কি বা বিএনপি কি, জামাত কি বা অন্যান্য দল কি,
রাজনীতি বিষয়ে যখন আমার ক্ষুদ্র পরিমাণ একটু মানে ধারণা হয়েছে, তখন থেকেই আমার বিএনপির প্রতি একটা আলাদা ভালো লাগা কাজ করে। এখন আমি যখন মানে রাজনীতি বুঝতে শিখেছি, তখন থেকেই বিএনপি ক্ষমতায় নাই। তারপরেও আমি এই দলের সাথে, আমি সারা জীবনে এই দলের সাথে থাকবো। যদি এই দল জীবনে কোনোদিনও ক্ষমতায় না যায়, তাও আমি এই দলের সাথে থাকবো। কিন্তু কিন্তু যদি দেশের সাথে ষড়যন্ত্রে এবং ক্ষমতার লোভের কারণে স্বৈরাচারের পুনর্বাসন অথবা এরকম কোনো বিষয়ে বিএনপির কোনো সহযোগিতা থাকে এবং তা মানুষ বুঝতে পারে, আমরা বুঝতে পারি, আমি বয়কট করব বিএনপিকে। এটা আমি আমার পক্ষ থেকে আমার দলকে একটা হুঁশিয়ারি দিলাম। সব সময় মানে এই স্বৈরাচারের বিরুদ্ধে অবস্থান রাখতে হবে, দেশকে নিয়ে চিন্তা করতে হবে। আপনি আপনার অবস্থান থেকে আপনি যদি জামাতের কর্মী হয়ে থাকেন, তাহলে আপনি জামাতের বিষয়ে এরকম কথা বলুন। এনসিপির হয়ে থাকলে আপনি এনসিপির বিষয়ে কথা বলুন। এভাবেই যদি আমরা একটা ঐক্য গড়ে তুলতে পারি দেশের সাধারণ জনগণ, তাহলে আমাদের ভবিষ্যৎ উজ্জ্বল হবে। অন্যথায় আমরা যারা একটা পোস্ট ফেসবুকে স্বৈরাচারের বিরুদ্ধে করেছি, আমাদের গুম হতে হবে, না হয় খুন হতে হবে, আর না হয় জেলে পচতে হবে। এখন বর্তমানে কিন্তু দেশের অবস্থা খুবই বেহাল। সেনাপ্রধান বা প্রশাসনিক বাহিনী অথবা বৈদেশিক যে চক্রান্ত আছে, রাজনৈতিক দলের স্বার্থের যে বিষয় আশয় আছে, একটা গুলাটে পরিস্থিতি, যে কোনো সময় যে কোনো কিছুই হতে পারে। আপনি আপনার অবস্থান থেকে, আমি আমার অবস্থান থেকে, যে যেই দলের হই না কেন, দেশকে চিন্তা করে, দেশের কথা চিন্তা করে, দেশকে অগ্রাধিকার দিয়ে আমরা সাইবার ওয়ারে নামি। আমরা যুদ্ধ করি সাইবারের মাধ্যমে, অনলাইনের মাধ্যমে। আমরা যদি একটা উত্তাল পরিস্থিতি সৃষ্টি করতে পারি, স্বৈরাচারের বিরুদ্ধে যদি আমরা বলিষ্ঠ হই, অনলাইনের মাধ্যমে কিন্তু জুলাই আগস্টের যে আন্দোলন, অনলাইনের মাধ্যমে কিন্তু 50% হয়েছে আমার মতে। এই ঐক্য, এই গণজোয়ার কিন্তু অনলাইনের কারণেই হয়েছে। সুতরাং আমরা যদি অনলাইনে অ্যাক্টিভিটির সাথে এভাবে একটা সাইবার নেমে যাই, অঘোষিত সাইবার ওয়ার, তাহলে হয়তো এরকম দিন আমরা দেখতে হবে না। এই বিষয়টা একটু উপলব্ধি করেন। আপনি আপনার অবস্থান থেকে একটা কথা বলেন। ধন্যবাদ।